মানে ইউনিট 2 এর আগে যে কন্টিনিউ সেটাতে বলবো যে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে গিয়ে অনেক রকম পদ্ধতি আমরা দেখেছি। তো তার মধ্যে রেটিং স্কেল, এই রেটিং স্কেল দিয়ে আমি আজকে শুরু করব, কেননা এর আগে যে কি কি পদ্ধতিতে আমরা এই পার্সোনালিটি মূল্যায়ন বা ব্যক্তিত্বের মূল্যায়নের কি কি পদ্ধতি আছে সেগুলো দেখেছি, যেমন অবজারভেশন বা ইন্টারভিউ অথবা পার্সোনালিটি ইনভেন্টরি যেগুলো দেখেছি। এবার দেখব রেটিং স্কেল। এটা একটা এমন ধরনের পদ্ধতি যার দ্বারা আমরা খুব সহজেই ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারি। এই রেটিং কথাটির অর্থ হলো যে আমরা নিজেই নিজেদের অবস্থা বা মনের ব্যক্তিত্বের যে প্রকাশটা আমরা নিজেরাই হ্যাঁ বা না বা নিজেদের পেপার পেন্সিল বা নিজেরাই উত্তর দিয়ে সেটা ঠিক বা বেঠিক ইত্যাদি আমরা প্রকাশ করতে পারি। তাহলে দেখবো এই রেটিং স্কেলটা অনেক বেশি সুবিধাজনক, এবং এটা যেহেতু আমরা নিজেরাই নিজেদেরকে রেট করতে পারছি, ফলে এটা অনেক বেশি রিলায়েবলও বলতে পারি আমরা। তার মানে এর কিছু আবার নির্দিষ্ট কিছু প্যারামিটার আছে বা ফিক্সড প্যারামিটার আছে। প্যারামিটার বলতে পরামিতি যেটাকে আমরা বলে থাকি। তো এই যেহেতু এই রেটিং স্কেলটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্সোনালিটির যে ইনভেন্টরি হিসেবে ধরা হয়, কেননা এটাতে টিচাররা বা শিক্ষকরা সহজেই এই রেটিং স্কেলের মাধ্যমে তাদের ছাত্রছাত্রীদের খুব সহজেই তাদের মনের অবস্থা বা কি ধরনের পরিস্থিতির মধ্যে তারা চলছে বা কোন রকম যদি অসুবিধাজনক পরিস্থিতি হয় সেটা সহজেই তারা এই কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে তারা এটা জানতে পারে। এটা ইন্ডিভিজুয়াল বা একাও নেওয়া যায় বা গ্রুপেও নেওয়া যায়, যেখানে অনেক হয়তো ছাত্রছাত্রীদের একসাথে আমরা এই রেটিং স্কেলটা নিতে পারি। তাহলে এই রেটিং স্কেলের দেখবো যে এটা কিছু ভালো দিক আছে, যেমন সুবিধা দিকগুলো আমরা একটু দেখি। যে প্রথমত এটাকে বলা হয় আমরা যে সামাজিক যে আকাঙ্ক্ষা বা সোশ্যাল ডিজায়াবিলিটি এফেক্ট যেগুলো হয় অন্য টেস্টের মাধ্যমে, যেমন সমাজ আমাদের যেভাবে দেখতে চায় আমরা ঠিক সেইভাবেই নিজেদের প্রকাশ করি, তাহলে আমাদের নির্দিষ্ট ব্যক্তিগত কিছু প্রকাশ কিন্তু সেখানে বাধা পড়ে যায়। কিন্তু এই রেটিং স্কেলের মাধ্যমে আমরা কিন্তু সেই জায়গাটায় খুব খুব ইজিলি বা খুব সহজেই আমরা সেটা প্রকাশ করতে পারি। তাহলে দেখব যে এখানে বায়াসনেসের কথাটাও আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আমি যখন নিজেই নিজের ব্যক্তিত্বের যে কোন দিকগুলো প্রয়োজন সেইগুলো যখন আমি নিজেই প্রকাশ করছি, তখন হতেই পারে যে আমি আমার যে নির্দিষ্ট কিছু নেগেটিভিটি সেগুলোকে আমি লুকোবার চেষ্টা করছি, অথবা আমি হয়তো কিছু পজিটিভিটিকে বেশি বড় করে দেখাতে বা অন্য সমাজের মধ্যে যাতে আমার নাম হয়, সুনাম হয়, সেজন্য আমি সেটাকে অবশ্যই পরিবর্তন করতে পারি। তাহলে এই একটা অসুবিধে আমরা দেখতে পাচ্ছি যে এই রেটিং স্কেলের মাধ্যমে কিন্তু আমাদের ব্যবহারিক দিকটা সম্পূর্ণ স্পষ্ট হচ্ছে না। কেন না, প্রত্যেক মানুষ চায় যে তার নিজের যে নেগেটিভিটি গুলো অন্য লোকের কাছে ধরা না দিতে। তো এটাই তাদের মূল লক্ষ্য। কিন্তু এই রেটিং স্কেলের মাধ্যমে কিন্তু হ্যাঁ না বা আমার ব্যক্তিত্বের কি কি অবস্থায় আমি এখন রয়েছি সেগুলো এই নিজেরাই নিজেদেরকে রেটিং করা যেতে পারে। আরেকটা জিনিস হতে পারে এই লিমিটেশনের মধ্যে বলি, সেটা হচ্ছে যে আমার যে ব্যবহারিক দিকগুলো বা অনেস্টি মেনে যে সত্যি সত্যি যে আমার আবেগ কতটা বা আমি কতটা অন্যের জন্য ভাবি বা ইত্যাদি যে কোনো ধরনের ব্যবহারিক দিককে আমি যদি লুকোতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমার অনেস্টলি আমি উত্তরটা দিতে পারবো না।
সেক্ষেত্রে আমার রেটিং গুলো হয়তো ঠিক মতো নাও হতে পারে। তাহলে এই হলো রেটিং স্কেল। রেটিং স্কেলের পরে আসছে বিহেভিয়ারাল ডেটা, অর্থাৎ ব্যবহারিক তথ্য আমরা কিভাবে পাবো, এরও কিছু একটা মেথড বা পদ্ধতি আছে। তার মধ্যে প্রথম বলি অবজারভেশন মেথড, মানে পর্যবেক্ষণ করা। একটি মানুষ যদি অপর একটি মানুষকে খুব ভালোভাবে প্রত্যেকটা সিচুয়েশনে বা সময় ভালো করে পর্যবেক্ষণ করে, তাহলে অবশ্যই কিন্তু সে তার অনেক ব্যবহারিক দিক, তার ইমোশন, তার আবেগ, তার অনেক কিছু পারসিভিয়ারেন্স, অনেক কিছু তার সহজেই ধরা পড়ে বা দেখতে পান। তাহলে এই বিহেভিয়ারাল ডেটা হচ্ছে, তার প্রথম কথাটা বললাম সেটা হচ্ছে অবজারভেশন, বা এই অবজারভেশনের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে প্রথম আমরা এই বিহেভিয়ারাল ডেটা ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে মেল পেনেরবেকার বা ক্রো ড্যাভাস আর প্রাইস, তারা 2001-এ এনারা বলেছেন যে এই ধরনের যে বিহেভিয়ারাল ডেটা, এটা কিন্তু খুব বেশি রিসার্চার এবং সাইকোলজিস্টরা তারা তাদের কাজে ব্যবহার করেন, এবং তারা এই EAR অর্থাৎ ইলেকট্রনিক্যালি অ্যাক্টিভেটেড রেকর্ড, যেটা EAR বলা হয়, বা আমরা এটা বাংলায় বলতে পারি কিছু বৈদ্যুতিক সক্রিয়তা ব্যবহার করে আমরা যে রেকর্ডটা নিচ্ছি, সেটাও কিন্তু এই বিহেভিয়ারাল ডেটার মাধ্যমে। এবং এখন এই বিহেভিয়ারাল ডেটার জন্য আমরা অনেক কিছু মনিটর করতে পারি, এবং সারা বিশ্বে কিন্তু এই মোমেন্ট টু মোমেন্ট, কোন সময় কোন সিচুয়েশনে আমাদের কি কি ব্যবহারিক পরিবর্তন হচ্ছে, একে অপরের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের কি কি পরিবর্তন হচ্ছে আবেগের বা ব্যবহারের, সেগুলো সম্পূর্ণভাবে এই বিহেভিয়ারাল ডেটাতে ধরা পড়ে। এর অনেকগুলো ডিভাইস আছে যার মাধ্যমে আমরা এটা করে থাকি, এবং এতে অডিটরি ইনফরমেশনসও পাওয়া যায়, যেমন কেউ কথা বলছে সেই সময় তার কথাটাকে রেকর্ডিং করা, এবং তাতে তার কি কি ধরনের কথা বলছে সেটা কিন্তু তার পার্সোনালিটি ট্রেটটাকে সম্পূর্ণভাবে সাহায্য করে বোঝাতে। এরপর আসছে যে গ্লসলিন এবং পেনেলবেকার, তারা 2006-এ বলেছেন যে সবচেয়ে হ্যাপিয়েস্ট পিপল বা সবচেয়ে সুখী যিনি, তাকে আমরা যদি তার সঙ্গে যদি সবচেয়ে সুখী কে এটা যদি জানতে চেষ্টা করি, তাহলে কিন্তু একমাত্র এই বিহেভিয়ারাল ডেটার সাহায্যেই কিন্তু সেটা সম্ভব হবে। কেন না, সে সোশ্যাল ইন্টারাকশন তার কতটা, সে কিরম ভাবে অপর ব্যক্তিদের সঙ্গে ব্যবহার করছে, কিভাবে কথা বলছে, এগুলো কিন্তু সমস্তই তার সুখ দুঃখ ইত্যাদি যে ইম্পর্টেন্ট যে ইমোশনস বা আবেগগুলো আমরা জানি, সেগুলো সম্পূর্ণ কিন্তু ধরা পড়ে তার ব্যবহারিক দিকগুলো যদি আমরা দেখি। এবার আসবো যে কিছু অ্যাডভান্টেজেস বা সুবিধাদের দিকগুলো। এই যে বিহেভিয়ারাল ডেটার কথা এতক্ষণ বললাম, এর নানান রকম আবার অবজেক্টিভ আছে, যেমন এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে ন্যাচারাল সেটিং এই নেওয়া যায়, মানে এর জন্য কোনো রকম ল্যাবরেটরি সেটআপের প্রয়োজন নেই। কেন না, এই বিহেভিয়ারাল ডেটাকে কিন্তু আমরা অবজারভেশনের মাধ্যমে দেখে থাকি। এবং এই যে ডেইলি ইন্টারঅ্যাকশন, মানে প্রত্যেক দিনের আমাদের কথা বলা, বা আমরা কি কি ধরনের ব্যবহার বা কি কি ধরনের শব্দ ব্যবহার করছি, সেগুলো কিন্তু আমরা যদি অডিটরি রেকর্ডিং করি, আমাদের কথাগুলো রেকর্ডিং করে এবং সেগুলোকে অ্যানালিসিস করা হয় অথবা ব্যাখ্যা করি, তাহলে কিন্তু এই বিহেভিয়ারাল ডেটা সাহায্যে আমরা পার্সোনালিটি মূল্যায়ন করতে পারবো বা ব্যক্তিত্বের মূল্যায়ন সহজেই করতে পারবো, বিশেষ করে তার ব্যবহারিক দিকগুলো। এবার আসবো ঠিক পরে সিচুয়েশনাল টেস্ট। সিচুয়েশন বলতে আমরা জানি যে পরিস্থিতিগত যে পরীক্ষাগুলো। এবার পরিস্থিতি অর্থাৎ সিচুয়েশনাল টেস্ট হচ্ছে যে
আমরা নাম থেকেই বুঝতে পারছি যে কোন পরিস্থিতিতে আমরা কি রকম ব্যবহার করি সেইগুলো কিন্তু একেবারে নির্দিষ্ট, এবং সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে যদিও কিছুটা পার্থক্য আছে, কিন্তু মোটামুটি যে আমরা খুশি হলে কিরকম ব্যবহার করি সেটা কিন্তু সব মানুষের ক্ষেত্রে মোটামুটি ক্ষেত্রে সমান। তাহলে এই সিচুয়েশনাল টেস্ট হচ্ছে পরিস্থিতিগত যে পরীক্ষা, এবং এই পরিস্থিতিগত পরীক্ষা কিন্তু এক মানুষ একের থেকে আরেক মানুষের অবশ্যই কিন্তু আলাদা হতেই পারে। এবং এই সিচুয়েশনাল টেস্ট বা পার্সোনালিটি পরীক্ষা কিন্তু আমরা কাদের মধ্যে খুব বেশি করে থাকি, সেটা হচ্ছে সামরিক কর্মীদের উপরে, যেখানে তাদের বিশেষ করে যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল তখন সেই সময় সৈনিকদের তাদের মনের অবস্থা এবং সেই পরিস্থিতিতে তারা কিরকম সেই যুদ্ধের সাংঘাতিক পরিস্থিতির মধ্যে তারা কিভাবে জীবন যাপন করেছে সেগুলোর ওপর কিন্তু দেখা হয়েছিল। এবং তাদের কি কি জিনিস দেখা হয়, এক হচ্ছে তাদের স্ট্রেসফুল সিচুয়েশন, তারা কি পরিস্থিতির সাংঘাতিক পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি মানে আমরা বুঝি যেখানে তার হয়তো সঙ্গে যে ব্যক্তি যুদ্ধে নেমেছিল সে হয়তো নেই বা মারা গিয়েছেন, এরকম পরিস্থিতি তাকে কিন্তু অটল থাকতে হবে, কারণ সে তার দেশকে সেখানে দেশের হয়ে সেখানে যুদ্ধ করতে এসেছে এবং শত্রুপক্ষকে হারাতে এসেছে, তো সেই জায়গাটা তাকে মাথায় রাখতে হচ্ছে। তো ফলে একটা অবশ্যই স্ট্রেসফুল সিচুয়েশন তার একটা হচ্ছে। এবার দেখতে হবে সে যেহেতু সামরিক কর্মী সেহেতু তার আনকোঅপারেটিভ কি কি ইমোশনাল ডিসরাপশন আছে। আনকোঅপারেটিভ বলতে সে সহযোগী না অসহযোগী, যেহেতু একটা সামরিক কর্মীদের অবশ্যই এই সহযোগিতা কথাটা খুব বেশি দরকার, কেন না তারা একটা টিমের মধ্যে থাকে এবং শত্রুপক্ষের সঙ্গে তারা যুদ্ধ করে। তাহলে তাদের এই দিকগুলো কিন্তু এই সিচুয়েশনাল টেস্টের মাধ্যমে সহজেই ধরা পড়ে। এরপর আসছেন হাডসন মে, তারা 1928-এ, তারপরে 29 এবং 1930 পরপর 3 বছর ধরে তারা কিন্তু এই সিচুয়েশনাল টেস্টকে একটা নতুন নামে নামাঙ্কিত করেন, সেটা হচ্ছে ক্যারেক্টার এডুকেশন এনকোয়ারি, যেটাকে ক্যাপিটাল CEEও বলা হয়। এই টেস্টের মাধ্যমে কিন্তু মোটামুটি শিশুদের ওপর এই সিচুয়েশন টেস্টটা নেওয়া হয়। খুব ন্যাচারাল সিচুয়েশনে তারা খেলাধুলা যখন করছে তখন কে কিরম ভাবে ব্যবহার করছে, যখন তারা হোমওয়ার্ক করছে বাড়িতে বসে তাদের ব্যবহারিক দিকগুলো, অথবা ক্লাসরুমে যখন তার পিয়ার গ্রুপ বা বন্ধুদের সঙ্গে কথা বলছে বা বড়দের বা টিচারদের সঙ্গে কথা বলছে, তাদের সেই পরিস্থিতিগুলো সম্পূর্ণভাবে মাপা হয়। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেখানে কি কি ধরা পড়তে পারে। এক হচ্ছে পরোপকার, সে কতটা অল্ট্রুইজম বা পরোপকার ক্ষমতা, সে অনেস্ট কিনা, তার মানে সে কতটা সত্যবাদী, এবং সেলফ কন্ট্রোল অথবা সে আত্মসংযম কিনা, এই সমস্ত কিন্তু এই শিশুদের উপরে এই টেস্ট নেওয়া হয়। এবার দেখি এই সিচুয়েশনাল টেস্টের কি কি অ্যাডভান্টেজ আছে বা লিমিটেশনস বা ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হিসেবে বলতে পারি এটা কিন্তু অ্যাসেস করে পার্সোনালিটি, খুব সহজেই এই পার্সোনালিটি বা ব্যক্তিত্বের মূল্যায়ন করা যায়, এবং রিয়েল লাইফ সিচুয়েশনে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এর জন্য কোনো রকম আবার ল্যাবরেটরি সেটআপের প্রয়োজন নেই। তারপরে আসছে যে এর অ্যাসেসমেন্ট করার যে অবজারভেশনের যে বা ব্যাখ্যার যে জায়গা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা অনেক রকম জায়গা সেখানে ধরা পড়ে। এটা গেল অ্যাডভান্টেজেস। এবার লিমিটেশনে দেখি যে এই সিচুয়েশনাল টেস্ট যেহেতু কোনো নির্দিষ্ট মাপকাঠি বা কনস্ট্রাকটিভ কোনো জায়গা থেকে এটা তৈরি নয়, সেহেতু এখানে কিন্তু কিছু অসুবিধাজনক পরিস্থিতি আছে, যেমন হচ্ছে এক হচ্ছে টাইম কনজিউমিং, অনেক বেশি সময় লাগে। দ্বিতীয়ত হচ্ছে এই অনেক বেশি এনার্জি এবং এর প্ল্যানিং খুব প্রয়োজন, কারণ অবান্তর কিছু সিচুয়েশনকে যদি আমরা দেখি তাহলে কিন্তু শুধু সময় নষ্ট ছাড়াই কিন্তু কিছু হবে না।
তারপর আসছে যে এই অবজারভেশন করার পর তারপর সেটাকে ব্যাখ্যা করা, মানে আমি কি কি জিনিস দেখতে চেয়েছি বা কি কি জিনিস আমার এই সিচুয়েশনের মাধ্যমে আমার কাছে ধরা পড়েছে, তো এই জায়গাগুলোকে ঠিক করা। তো সেই পরিস্থিতিগুলো ঠিক সময় কোন কোন জিনিস আমরা দেখতে চাই সেগুলো যদি যে অবজার্ভ করছে সে যদি কোনোভাবে সেগুলো মিস করে বা সেগুলো ভুল করে ছেড়ে যায়, তাহলে কিন্তু তার সম্পূর্ণ এই পার্সোনালিটি যে অ্যাসেসমেন্ট সেটা করা হবে না। তাহলে খুব বেশি সচেতন থাকা প্রয়োজন যে যে ব্যক্তি এই টেস্ট নিচ্ছেন। দ্বিতীয়ত আসছি আমি পরের টায়, যেটা হচ্ছে প্রজেক্টিভ টেকনিক। প্রজেক্টিভ টেকনিক হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি যে অ্যাসেসমেন্ট বা ইনভেন্টরি, এইখানে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা দেখব। প্রথমত দেখব এটা একটা মোটামুটি একটা আনস্ট্রাকচার্ড বলা হয়, যেখানে কোনো স্ট্রাকচার্ড সম্পূর্ণ আমরা কাঠামো দেখতে পাই না, এবং এটা একটা অনিশ্চিত স্টিমিউলির উপরেও নির্ভর করে, এবং তার মোটামুটি এই প্রজেক্টিভ টেকনিক কোন কোন জায়গা বা পার্সোনালিটি বা ব্যক্তিত্বের কোন কোন জায়গা এখানে ধরা পড়ে। প্রথমত হচ্ছে আনকনশিয়াস বা অজ্ঞান যে ফিলিংস বা আবেগ বা আমাদের চাহিদা বা ইমোশনস বা মোটিভস, এগুলো সমস্ত কিন্তু আমরা প্রজেক্টিভ টেকনিক্স এর মাধ্যমে আমরা সহজেই দেখতে পাই। এবার আসি এই প্রজেক্টিভ টেকনিক কিন্তু আমরা দেখব পরবর্তীকালে যে সাইকো অ্যানালিটিক ভিউ পয়েন্ট, যেটা খুব বেশি আমরা পরে দেখেছি যে আমরা যখন সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালিটিক থিওরি পড়ব, তখন কিন্তু দেখব যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। কেন না, এটা এক ব্যক্তির আনকনশিয়াস মাইন্ডকে কিরকম সুন্দরভাবে এটা প্রকাশ করেছে। কি কি মাধ্যমে? প্রথমত কিছু ইনভেন্টরিজ আছে, সেইগুলো ব্যবহার করা হয়। দ্বিতীয়ত আছে কিছু ইন্টারভিউর মাধ্যমে সেগুলো সম্পূর্ণভাবে জানা হয়, এবং তারপরে আছে কিছু প্রজেক্টিভ টেকনিক, যেখানে কিন্তু ডিরেক্ট কিছু মেথড বা পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই পার্সোনালিটিকে সহজেই দেখতে পাই, এবং এছাড়াও আছে কিছু ইনডিরেক্ট মেথড, তার দ্বারাও কিন্তু আমরা এই পার্সোনালিটিকে আমরা দেখতে পাই। এরপর আসছে যে তাহলে আমরা কি কি জিনিস দেখলাম। এক হচ্ছে প্রজেক্টিভ টেকনিক থেকে আমরা আনকনশিয়াস মাইন্ডকে পড়তে পারছি, তাছাড়া পার্সোনালিটি সাবজেক্টকে সম্পূর্ণভাবে ধরা দিচ্ছে, তাছাড়া ডেপথ ট্রেনিংও প্রয়োজন। এটা যে কেউ কিন্তু এই প্রজেক্টিভ টেকনিক টেস্ট নিতে পারবে না, তাকে কিন্তু ট্রেন্ড হতে হবে, এবং তার সাইকোলজিক্যাল ইস্যুস বা ব্যাকগ্রাউন্ডস কিন্তু তার স্ট্রং হতে হবে। তারপর আসছে এই প্রজেক্টিভ টেকনিক, যেখানে আমরা এই স্টোরি কোনো ছোট ছোট গল্পের মাধ্যমে এবং তারপরে যে মরালস, সেই মরালস গুলোর মাধ্যমেও কিন্তু আমরা তাদের এই ব্যক্তিত্বের বিভিন্ন দিককে আমরা সহজেই দেখতে পাই। এবং কি কি? এক হলো স্টোরি টেলিং বা ছোট গল্পের মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে কিছু ছবি দেখানো বা পিকচার, অথবা কিছু আঁকতে দেওয়া বা ড্রয়িং, বা কিছু পিকচারকে কমপ্লিশন বা সেটাকে সম্পূর্ণ করা। অর্ধেকটা ছবি দেওয়া হয়েছে, বাকি অর্ধেকটাকে তার মনের মধ্যে থেকে বার করে সেটাকে শেষ করতে হবে। এরকম ধরনেরও কিছু পরীক্ষা সেখানে প্রজেক্টিভ টেকনিক্সে থাকে। এরপর আসছি প্রজেক্টিভ টেকনিক্সের খুব ইম্পর্টেন্ট হচ্ছে রসাক ইঙ্ক ব্লক টেস্ট। রসাক ইঙ্ক ব্লক টেস্টে আমরা দেখতে, এটা হচ্ছে প্রজেক্টিভ টেকনিক্সের প্রথম যে টেস্ট আমরা পড়বো, সেটা হচ্ছে রসাক ইন্টেলিজেন্স টেস্ট। এই রসাক ইন্টেলিজেন্স টেস্ট 1921-এ প্রথম 10টা ইঙ্ক ব্লট যে কালির ব্যবহার করে, যে তার ব্লট দিয়ে এটা একটা ভিজুয়াল স্টিমিউলি হিসেবে প্রথম তৈরি করা হয়েছিল, এবং সেটা কিন্তু আস্তে আস্তে তার স্কোরিং পদ্ধতি কিরম হবে, বা কে কি রেসপন্স দিলে তার কতটা স্কোর সে পাবে ইত্যাদি, এগুলো সমস্ত কিন্তু ঠিক করা হয়েছিল। তারপর এর একটা নির্দিষ্ট কন্টেন্ট আছে, বা একটা শেপ আছে, একটা নির্দিষ্ট রং আছে,
সেই রং, শেপ বা একটা ইমেজ বা একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু তার একটা নির্দিষ্ট ধারা বা একটা কাঠামো আছে। এবং এর যে স্কোরিং যে কিভাবে আমরা কতটা নম্বর দেব এবং তার কি ব্যাখ্যাই বা করব অথবা কি ইন্টারপ্রিটেশন করব সেই রেসপন্সের, এইগুলো কিন্তু সমস্ত সেখানে দেওয়া রয়েছে। এবং এটা কিন্তু কোনো ট্রেন্ড সাইকোলজিস্ট ছাড়া এটা কিন্তু কখনোই করা সম্ভব নয়। তাহলে রসার টেস্ট আমরা দেখলাম যেখানে অনিশ্চিত ভাবে মানে অ্যাম্বিগুয়াস যে স্টিমিউলি, ভিজুয়াল স্টিমিউলি, সেগুলোর দ্বারা কিন্তু আমরা পার্সোনালিটির বিভিন্ন জায়গাকে সহজেই দেখতে পাই। এরপর আসছে থিওমেটিক পারসেপশন টেস্ট, যেটাকে আমরা TAT বলে থাকি। এই TAT মারে আর মর্গ্যান 1930-তে প্রথম এই প্রজেক্টিভ টেকনিক্স 20টা পিকচারের ওপর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবশ্যই, সাদা কালো 20টা পিকচারের ওপর প্রথম এই টেস্ট নিয়েছিলেন। এবং এই ক্লায়েন্টদের, তাদের যাদের ওপর এই টেস্ট নিয়েছিলেন এই TAT, তাদের কিন্তু ঠিক রসাকে যেরকম ইঙ্ক ব্লট দেওয়া হয়েছিল, সেখানে সেখানকার মতো যে একটা তারা গল্প বলেছিল যে এই ইঙ্ক ব্লটটা মনে হচ্ছে যেন একটা পাখি ইত্যাদি, এরকম ধরনের যে টেস্টটা নেওয়া হয়েছিল, এটাতে কিন্তু তার কি কি জায়গা প্রকাশ পায় না, প্রথমত হচ্ছে তার মোটিভেশনের জায়গাটা প্রকাশ পায়, মোটিভেশনাল ট্রেট, তার কি কি ইচ্ছাজনিত যে জায়গাগুলো সেগুলো, আর তাছাড়া তার এই ইন্ডিভিজুয়াল, তাদের নিজস্ব কিছু ব্যক্তিগত আনকনশিয়াস মাইন্ডে কিছু পরিস্থিতি তার চলছে, যেটা অবশ্যই এই প্রজেক্টিভ টেকনিক্স যেমন TAT বা RIT মাধ্যমে সহজেই ধরা পড়ে। এরপর আসছে চিলড্রেন পারসেপশন টেস্ট, যেটাকে আমরা CAT বলে থাকি। এটা হচ্ছে চিলড্রেন, যেহেতু আমরা বুঝতে পারছি এটা শিশুদের উপরে নেওয়া হয়। এটা ব্যালাক অ্যান্ড ব্যালাক ইন 1949-এ তারা প্রথম এটা এই TAT পরে CAT কে দেখলেন যে শিশুদের জন্য একটা নির্দিষ্ট শিশুদের জন্য তাদের বয়স সীমার জন্য একটা টেস্ট তাদের তৈরি করতে হবে। তাই তারা 3 থেকে 10 বছরের মধ্যে যে শিশুরা রয়েছে তাদের জন্য এই টেস্টটাকে তৈরি করলেন। তারপর আসছে সেন্টেন্স কমপ্লিশন টেস্ট। এবার যারা পড়াশোনা জানেন তাদের কিন্তু অবশ্যই এই সেন্টেন্স কমপ্লিশন টেস্টটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কেন না, এটা কিন্তু একটা এমন ধরনের স্টেটমেন্ট যেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট নয়, এবং রেসপন্ডেন্ট কিন্তু সেটাকে কমপ্লিট করেন এবং তার নির্দিষ্ট নিজের ইচ্ছা অনুযায়ী সেটা শেষ করার অনুমতি তাকে দেওয়া হয়। এরপর আসে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্টিভ টেকনিক, যেটা সহজেই আমরা করে থাকি, সেটা হচ্ছে DAP অর্থাৎ ড্র আ পিকচার টেস্ট। সেটা কিন্তু রোজেনউইগ এই পিকচার ফ্রাস্ট্রেশন স্টাডিও সেটাকে বলা হয়, যে সেই ব্যক্তিকে বা ক্লায়েন্টকে বলা হয় আপনি একটি মহিলা এবং একটি পুরুষের ছবি আঁকুন, এবং সেই আকৃতি বা কিরকম ধরনের সেই ব্যক্তি সেই আঁকাটা এঁকেছেন তার উপর নির্ভর করে কিন্তু স্কোরিং দেওয়া হয়, এবং পরবর্তীকালে সেই স্কোরিং দেখে ইন্টারপ্রিটেশন বা সেই ছবিটার ব্যাখ্যা করা হয়। এই গেল DAP টেস্ট। তাহলে আমরা প্রজেক্টিভ টেকনিক্সের কিছু দিক দেখব, যেমন অ্যাডভান্টেজ কি কি হতে পারে বা ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে। অ্যাডভান্টেজের দিক থেকে দেখব, অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট, কারণ কিছু হিডেন যে অ্যাসপেক্ট থাকে, যেগুলো লুকোনো যে সমস্ত অনুভূতিগুলো আমাদের ব্যক্তিত্বের মধ্যে রয়েছে, যেমন যেগুলো আনকনশিয়াস কিছু মোটিভস বা ইচ্ছা বা কিছু চাহিদা অথবা কিছু কনফ্লিক্ট বা দ্বন্দ্ব রয়ে যায়, সেগুলো কিন্তু সহজেই প্রকাশ পায় এই প্রজেক্টিভ টেকনিক্সের মাধ্যমে। এবং এর লিমিটেশন হিসেবে আমরা বলতে পারি যে প্রজেক্টিভ টেকনিক কিন্তু খুব বেশি সাবজেক্টিভ এর নেচার,
কিন্তু আমরা এর স্কোরিং বা এর ডিটেল বা ইন্টারপ্রিটেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ আমরা ব্যক্তিত্বের যে দিকগুলো দেখতে চাইছি সেগুলো স্পষ্ট হবে না। তো এক্সনর 1986 এ তিনি কিন্তু এই যে মেথড অফ স্কোরিং যে প্রজেক্টিভ টেকনিক্স সেটা উনি খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ডাইজড করেছেন এবং তার আমাদের স্কোরিং রেসপন্সের অনেক সুবিধা করে দিয়েছেন। এরপর আসছে যে বৈধতা বা নির্ভরযোগ্যতার কথা। এই যে প্রজেক্টিভ টেকনিক এটা কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য এবং বৈধতা মানে লো রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটিও কিন্তু খুব বেশি এবং অবশ্যই এটা অনেক সময় সাপেক্ষ অর্থাৎ টাইম কনজিউমিং, অনেকটা সময় লাগে। কারণ এক একটা ইঙ্ক ব্লক সে তার স্টোরির মতো, ছবির মতো, গল্পের মতো সে বলতে থাকে, অনেক বেশি কথাও কিন্তু এখানে বলতে হয় বা সময় লাগে। এরপর আসছে স্কিল বা দক্ষতা। যিনি এই স্কোরিং বা ইন্টারপ্রিটেশন করছেন তার কিন্তু অবশ্যই তিনি স্কিলড হতে হবে, তার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং এই স্কোরিং করার দক্ষতা থাকা তার অবশ্যই দরকার। এরপর আমরা একেবারে শেষ পর্যায়ে এই প্রজেক্টিভ টেকনিক্সের দিকটা বলবো, যে আমরা দেখলাম এখানে কিছু পদ্ধতি বা মেথডস অফ অ্যাসেসিং পার্সোনালিটি। সেই পদ্ধতিগুলো দেখতে গিয়ে আমরা প্রথমে দেখলাম যে পার্সোনালিটি কিন্তু একটা ইউনিডাইমেনশনাল নয়, একটাই তার ডাইমেনশন এমন কিন্তু নয়, এর কিন্তু অনেক দিক বা অনেক ধারা আছে, ফলে এর অ্যাসেসমেন্ট মেথডও কিন্তু প্রচুর এবং এই অ্যাসেসমেন্ট মেথড কিন্তু নানান দিকগুলোকে তুলে ধরেছে। যেমন পার্সোনালিটি ইনভেন্টরি কিন্তু ট্রেড থিওরির যে দিকগুলো ধরে ধরে আমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার করে দিচ্ছে। তাছাড়া বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট যেগুলো আমি বললাম, ব্যবহারিক যে দিকগুলো যেমন অবজারভেশন, ইন্টারভিউ বা রেটিং স্কেল এইগুলো বা অথবা বিহেভিয়ারাল বা সোশ্যাল লার্নিং যেগুলো, সেগুলো কিন্তু এই অ্যাপ্রোচ, সোশ্যাল লার্নিং অ্যাপ্রোচ কিন্তু পার্সোনালিটি ধরে তুলছে বা আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে। এবং যে সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচ যেগুলো আমরা দেখলাম সেটা কিন্তু খুব বেশি এই প্রজেক্টিভ টেকনিক্স এর উপরে, কেননা সেখানে কিন্তু আনকনশিয়াস মাইন্ডের কি কি ঘটনা আমাদের মনের গভীরতম জায়গায় চলছে সেগুলো কিন্তু খুব সহজেই প্রকাশ পায়। তাহলে এই জায়গাটা আমরা দেখলাম যেখানে প্রজেক্টিভ টেকনিক্স আমরা ব্যবহার করে ব্যক্তিত্বের মূল্যায়ন করে থাকি। এবার পরের যে ইউনিটে আমি যাব সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স বা অ্যাপটিটিউড। ইন্টেলিজেন্স বা অ্যাপটিটিউড করতে গেলে প্রথমত বলতে হবে যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি এর সম্বন্ধে আমাদের একটু প্রথমেই ভূমিকা দিতে হবে। যেমন ইন্টেলিজেন্স মানে আমরা কি বোঝাচ্ছি, আর কি কি কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা বুদ্ধি বা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে তুলে ধরছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এর ডেফিনেশন হিসেবে আমরা অনেক ডেফিনেশন পড়ব, তার মধ্যে কিছু খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন সেগুলো আমি স্ক্রিনে দেখিয়েছি, যেমন স্টার্নবার্গ, কফম্যান, বেশলার, টারম্যান, তারপর গার্ডনার, স্টার্নবার্গ, বোরিং ইত্যাদি। তাহলে ইন্টেলিজেন্স শব্দটার কথা হচ্ছে এটা একটা হাইপোথেটিক্যাল কনস্ট্রাক্ট, আর এখানে কিন্তু অনেকগুলো, যেমন ধরুন ডিসিশন মেকিং আছে, আমার বুদ্ধি দিয়ে আমি কতটা প্রবলেম সলভিং এবিলিটি বা আমি কিরম ধরনের পড়াশোনার যোগ্য বা প্ল্যান করতে পারি কিনা, অথবা আমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি বা এবিলিটি আছে কিনা, এই ধরনের সমস্ত কিছু কিন্তু বুদ্ধির এক একটা দিক। তাহলে আমরা অনেক রকম ডেফিনিশন বা ইন্টেলিজেন্স সম্বন্ধে অনেক সাইকোলজিস্ট নানান রকম ভাবে ইন্টেলিজেন্সকে বা বুদ্ধিকে বুঝিয়েছেন। প্রথমত হচ্ছে সাইকোলজিস্ট যারা বলেছেন যে দ্য এগ্রিগেট বলেছেন যে এটা একটা গ্লোবাল ক্যাপাসিটি, একটা সম্পূর্ণ একটা একত্রিত ভাবে আমাদের যোগ্যতা। একত্রিত যোগ্যতা বলতে
আমরা কি কি ধরনের বলতে পারি? এক হচ্ছে আমার নিজস্ব ইন্ডিভিজুয়াল, এবং অপর হচ্ছে আমার থিঙ্কিং যে র্যাশনালিটি, মানে আমার চিন্তা শক্তি, আমি কতটা গভীরে গিয়ে আমি চিন্তা করতে পারি, অথবা আমি কি কি কাজ করার যোগ্য, এই সমস্ত কিছুকে, বা এই এনভায়রনমেন্ট বা এই পারিপার্শ্বিক জগতে থাকতে গেলে আমার কি কি জিনিসের প্রয়োজন সেটা আমি কিভাবে বুঝতে পারি, এই সব কিছু দিক একসাথে ডেভিড ওয়েশলার তিনি 1944-এ ইন্টেলিজেন্সের খুব সুন্দর ডেফিনিশন দিয়ে আমাদের বুঝিয়েছেন। দ্বিতীয়ত আসছে যে টারম্যান তিনি বলেছেন যে এটা একটা এমন ধরনের ক্যাপাসিটি বা এবিলিটি যেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এ সাহায্য করে। অ্যাবস্ট্রাক্ট কথাটার অর্থ হচ্ছে যেটা কিন্তু যার কাঠামোটা আমরা সঙ্গে সঙ্গে সামনের চোখে দেখতে পারবো না, অর্থাৎ যেটা দেখা যায় না, এমন কিছু চিন্তা শক্তি যেটা কিন্তু কোনো রকম স্ট্রাকচার বা কাঠামো নেই, এরকম ধরনের যে ক্যাপাসিটি বা এবিলিটি, সেটা কিন্তু হচ্ছে আসল ইন্টেলিজেন্স। এটাই বলেছেন লেভি টারম্যান 1921-এ। তৃতীয়ত আসছে পরের যে হওয়ার্ড গার্ডনার 1983-তে তিনি বলেছেন যে আমাদের যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি, মানে কোনো রকম প্রবলেমে পড়লে আমরা সেটা কিভাবে কি পদ্ধতির দ্বারা সেটা অতিক্রম করব, সেটা, অথবা আমাদের ক্রিয়েট প্রোডাক্টস, অথবা আমাদের ভ্যালুড, মানে আমাদের কালচারাল সেটিং এ সেটা কতটা গুরুত্বপূর্ণ জায়গা অবস্থান করবে, এই সম্পূর্ণ কিন্তু আমাদের সমস্তটা নিয়েই কিন্তু ইন্টেলিজেন্স বা বুদ্ধি। এটাই ছিল হওয়ার্ড বা গার্ডনার 1983 ডেফিনিশন। এরপর আসছে রবার্ট স্টার্নবার্গ অথবা উইলিয়াম সাল্টারের 1982 ডেফিনিশন। সেখানে বলেছেন যে প্রত্যেক মানুষের নিজস্ব একটা যোগ্যতা বা ক্ষমতা আছে বা ক্যাপাসিটি। কিসের ক্ষমতা? একটা গোল ডিরেক্টেড, যেখানে অ্যাডাপ্টেশন বা অথবা আমরা যেখানে রয়েছি সেই পরিস্থিতিকে সহজেই নিজের করে নেওয়া, বা সেই পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যবহারিক পরিবর্তন করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটাই আমাদের বুদ্ধি। এটার ডেফিনিশন হিসেবে তিনি বুদ্ধি সম্বন্ধে বলেছেন রবার্ট স্টার্নবার্গ আর উইলিয়াম সাল্টার। তারপরে আসছে বোরিং তিনি বলেছেন 1923-তে যে এটা কিন্তু বুদ্ধি হচ্ছে এমন জিনিস যেটা কিন্তু আমাদের বিভিন্ন টেস্টের মাধ্যমে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুদ্ধিটা সহজেই মাপতে পারি। তারপর আসছে হ্যাগারট্রি, তিনি 1921-এ তিনি বলেছেন যে ইন্টেলিজেন্স কিন্তু অবশ্যই কিছু ক্যাপাসিটি বা কিছু এবিলিটিকে একত্রে বলা যায়, যেমন হচ্ছে সেন্সেশন, তারপর হচ্ছে পারসেপশন হতে পারে, অ্যাসোসিয়েশন বা মেমোরি, এবং দ্য ইমাজিনেশন, মানে আমরা কিভাবে ভাবতে পারি, যে জিনিসটার কাঠামো কিছু নেই সেটা সম্বন্ধেও কিন্তু আমাদের ভাবার কিন্তু যোগ্যতাটা রয়েছে। তাইলে এটাই ছিল হ্যাগারট্রি 1921-এর ডেফিনিশন। তারপর আমরা পেন্টলারের ডেফিনিশন দেখব 1921 সালের 1921। তিনি বলেছেন যে এই যে আমাদের যোগ্যতা, এই যে প্রত্যেকটা সিচুয়েশনে নিজের যে অ্যাডাপ্টেবিলিটি বা আমাদের অ্যাডাপ্ট করে নেওয়ার যে ক্ষমতা, প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী আমাদের নিজেদের যে পরিবর্তন করা, এটাই কিন্তু আসলে বুদ্ধি। তো এই নানান রকম ডেফিনিশনের মাধ্যমে আমরা দেখলাম কি কি জায়গা বা কিরকম ভাবে বিভিন্ন সাইকোলজিস্টরা বুদ্ধি সম্বন্ধে আমাদের বলেছেন, বা কোন কোন জিনিসগুলোকে বুদ্ধি বলা চলে সেগুলো তারা বুঝিয়েছে। এরপর আসছি পরের স্লাইডে, যেখানে কিছু মেজারিং ইন্টেলিজেন্স অথবা বুদ্ধি মাপার কিছু পদ্ধতিকে আমি গুরুত্ব দেব। তার আগে বলে রাখি যে গটফার্ডসন in 1997 তিনি বলেছেন যে এই যে জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ কিছু কাজ করার জন্য যে যোগ্যতাটা দরকার, সেটা কিন্তু অবশ্যই তার মধ্যে কিছু দিক রয়েছে, যেমন রিজনিং এক, দ্বিতীয়ত হচ্ছে প্ল্যান করা,
তৃতীয়ত হচ্ছে প্রবলেম সলভিং যে বিহেভিয়ার, সেইটা। তার মধ্যে আছে অবশ্যই থিঙ্কিং বা চিন্তা। সেই থিঙ্কিং অবশ্যই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বটেই, কারণ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, অথবা কম্প্রিহেন্ড করার ক্ষমতা বা বোঝানো যে যোগ্যতা বা স্কিল, এবং তার একাডেমিক স্কিলও কিন্তু খুব বেশি নির্ভর করে। এবং এই সমস্ত দিকগুলোকে একত্রে আমরা বলতে পারি বুদ্ধি। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে আমাদের যে এই কম্প্রিহেন্ডিং অর্থাৎ ক্যাচিং অন, আমরা কিভাবে বাইরের বা এনভায়রনমেন্টাল জিনিস সহজেই আমরা নিজের করে নিই, বা মেকিং সেন্স কিভাবে মানে তৈরি করি, এবং ফিগারিং আউট এবং কিভাবে তার একটা কাঠামো দেওয়ার চেষ্টা করি বা শেষ পর্যন্ত সেটাকে সলভ করার জন্য আমরা অগ্রসর হই। এরপর আমরা যখন মেজারিং ইন্টেলিজেন্স পড়ব, অর্থাৎ কিভাবে আমরা বুদ্ধিকে সরাসরি মাপতে পারি সেটা দেখব। তার প্রথম দিক হচ্ছে যখন আমরা বিনে সাইমনের কথা বলবো, কারণ অ্যালফার্ড বিনে তার কলিগদের ওপরে, যেমন থিওডর সাইমন, তারা কিন্তু একটা টেস্ট ডিজাইন করেছিলেন ইন্টেলিজেন্সের, এবং তাতে তারা সহজেই ফাস্ট লার্নার যারা সহজেই পড়াশোনা শিখতে পারে এবং সেটা মনে রাখতে পারে এবং সেটা প্রকাশ করতে পারে, এবং যারা স্লো লার্নার, যাদের পড়াশোনা শিখতে বা মনে রাখতে কোনো রকম অসুবিধে জায়গা আছে, তাদের বোঝানোর জন্যে বা ডিস্টিংগুইশ করার জন্যে তারা এই বিনে সাইমন টেস্ট শিশুদের ওপর নিয়েছিলেন 1916-এ। এবং আমরা পরবর্তীকালে দেখব যে মেন্টাল এজ বা ইন্টেলিজেন্ট কোশেন্ট, যেটাকে আমরা আইকিউ বলে থাকি, অথবা আইকিউ হচ্ছে মেন্টাল এজ বাই দ্য ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100। মেন্টাল এজ হচ্ছে তার মানসিক বয়স, এবং ইন্টেলিজেন্ট কোশেন্ট হচ্ছে তার এমন একটি আইকিউ, তার যোগ্যতাটাকে এখানে দেখানো হচ্ছে, এবং ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে তার কালানুক্রমিক বয়স। তাহলে এই মেন্টাল এজটাকে কিভাবে ডিসক্রাইব করা হয়েছে দেখি। যে মেন্টাল এজ যদি 8 বোঝায়, তাহলে সেই শিশুর পারফরমেন্স বা তার কিরকম ধরনের তার বয়স অনুযায়ী তার কতটা যোগ্যতা সেটা সহজেই ধরা পড়ে। তার বয়স যদি 12 বছর হয়, তাহলে 12 বছর শিশুদের কিভাবে তাদের যোগ্যতাটা প্রকাশ করা যাচ্ছে সেটা কিন্তু আমরা সহজেই দেখতে পারি। তাহলে ক্রোনোলজিক্যাল এজটাই কিন্তু হচ্ছে তার বায়োলজিক্যাল এজ, মানে তার নির্দিষ্ট বয়স, সেই বয়সটাই হচ্ছে তার ক্রোনোলজিক্যাল এজ। আর মেন্টাল এজ হচ্ছে তার মানসিক বয়স, অর্থাৎ তার কি যোগ্যতাটা প্রকাশ পাচ্ছে সেই মানসিক বয়স থেকে, তার কাজের মাধ্যমে বা পারফরমেন্সের মাধ্যমে সেটা সহজেই ধরা পড়ে এই মেন্টাল এজের দ্বারা। এবার আমরা ইন্টেলিজেন্ট কোশেন্ট সম্বন্ধে একটু জানি। প্রথমত আমি মেন্টাল এজের কথা বললাম, এটা ভাগ করা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজের সঙ্গে, এবং সেটা ইনটু বা মাল্টিপ্লাইড বাই 100 করা হচ্ছে। এবং এর কিন্তু আমরা মেরিট দেখার জন্য এই আইকিউ টেস্ট করে থাকি, কে কতটা ইন্টেলিজেন্স বা যোগ্যতা তার রয়েছে, তার ক্ষমতা বা বুদ্ধি ক্ষমতা দেখার জন্য আমরা কিন্তু এই আইকিউ টেস্ট করে থাকি বিভিন্ন জায়গায়। সেখানে পরীক্ষা সে দিয়ে তার এই পারফরমেন্সের মাধ্যমে আমরা জানতে পারি তার আইকিউ কত বেরিয়েছে, এবং এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খুব বেশি কাজে লাগে। তাছাড়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ঢোকার জায়গায় আইকিউ টেস্টের এই মাপার জায়গা থাকে, যেখানে তার আইকিউটা সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়। এরপর আমি আসবো পরবর্তী জায়গায়, যেখানে এই আইকিউ, অর্থাৎ আমি একটা অঙ্ক দিয়ে বলি। প্রথমত যদি মেন্টাল এজ যদি কারুর 11 হয়, বা তার মানসিক বুদ্ধি যদি 11 দেওয়া থাকে, তাহলে তার ক্রোনোলজিক্যাল এজ যদি 14 বছর হয়,
তাহলে সেটা মাল্টিপ্লাই বাই 100 যদি করি তাহলে তার আইকিউ বেরোচ্ছে 78। তাহলে এইভাবেই এই মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100 করে আমরা ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট বার করে থাকি। এরপর আসছি যে ডিস্ট্রিবিউশন অফ আইকিউ স্কোর, কি ভাবে ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে আমরা দেখি। প্রথমত এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেটা ছবিতে এই ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে, যে যেখানে ইন্ডিভিজুয়াল বা একে অপরের থেকে কোন দিকে ইন্টেলিজেন্স বা বুদ্ধির ক্ষমতা হিসেবে কিভাবে পার্থক্য রয়েছে। প্রথমত একেবারে এই ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি যে এটা দেখানো হচ্ছে পপুলেশনের মধ্যে দেখানো হচ্ছে, একেবারে মধ্যস্থানে যেখানটা রয়েছে, যেখানে 100 রয়েছে, সেই 100 কিন্তু মোটামুটি 95% আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে, এবং তার বাঁ দিকে রয়েছে 85, 70, 55 এইভাবে সেটা কমছে, এবং ডান দিকে সেটা কিন্তু ঠিক সেইরকম ভাবেই বাড়ছে, অর্থাৎ 115, 130, 145 ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাবো যে কোন দিকে কত পার্সেন্টেজ হিসেবে এই বুদ্ধি বা আইকিউ স্কোরকে পপুলেশনের মধ্যে এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে আইকিউ স্কোর হিসেবে অ্যাভারেজ ধরা হয়েছে 100, তাই তার দুদিকে একদিকে কম এবং আরেকদিকে বেশি সেটা বোঝানো হয়েছে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। এবং এই পপুলেশনের মাধ্যমে কিভাবে সেটা হয়েছে, মানে একটা রেঞ্জের মধ্যে ধরা হয়েছে, অর্থাৎ 90 থেকে 110 সেই জায়গায় মোটামুটি নরমাল মানুষজন তাদের ইন্টেলিজেন্স ধরা পড়েছে, এবং এই ইন্টেলেকচুয়ালি গিফটেড আমরা বলে থাকি যাদের, তারা হচ্ছে মোটামুটি 130 থেকে 145, এবং আইকিউ যাদের 70 দেখানো হয়েছে তারা কিন্তু মোটামুটি যাদের মেন্টাল রিটার্ডেড বলা হয়, অথবা মেন্টাল রিটার্ডেশন আছে তাদের, অথবা ইন্টেলেকচুয়ালি ডিসেবিলিটিও দেখানো হয়। তাহলে এই হচ্ছে তাদের রেঞ্জ, এবং এটা কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে ইন্টেলেকচুয়ালি গিফটেড, আরেক হচ্ছে যে ইমোশনাল বা মোটিভেশনাল ক্যারেক্টারিস্টিক্স এর খুব গুরুত্বপূর্ণ জায়গা, ইমোশনালি বা ইন্টেলেকচুয়ালি গিফটেড এবং ইন্টেলেকচুয়ালি ডিসেবল। তাহলে যে বাঁ দিকের যে জায়গাটা, অর্থাৎ 85 থেকে যেটা কমতে কমতে 70 এবং একেবারে 55 হয়ে গেছে, সেই দিকে যদি কারোর আইকিউ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে যে ইন্টেলেকচুয়ালি সে ডিসেবল, অথবা ঠিক অপর দিকে 115 থেকে মোটামুটি 130 থেকে 145 এই জায়গাটাকে বলা হচ্ছে তারা হচ্ছে ইন্টেলেকচুয়ালি গিফটেড, অর্থাৎ তাদের পারফরমেন্স ক্যাপাসিটি, একাডেমিক পারফরমেন্স অত্যন্ত ভালো, এবং তারা সব জায়গায় কিন্তু নিজেদের যোগ্যতা দিয়ে সমস্ত যে কথাগুলো আমি একটু আগে বললাম, যা মেন্টাল এবিলিটি গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ তাদের খুবই অ্যাভারেজের থেকে বেশি বলে তাদের এই ইন্টেলেকচুয়ালি গিফটেড বলা হয়ে থাকে। পরবর্তী স্লাইডে দেখাবো যে এই যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে, যে আইকিউর কি ধরনের ক্লাসিফিকেশন, যেমন হচ্ছে আইকিউ রেঞ্জ বা ডেসক্রিপশন অফ আইকিউ লেভেল দুদিকে দেওয়া হয়েছে। এক হচ্ছে অ্যাবভ 130, যাদের মানে ঠিক আমি আগের যে এতে দেখিয়েছি ডায়াগ্রামে, তাদের অ্যাবভ 130 যখন হচ্ছে তাদেরকে ভেরি সুপিরিয়র তাদের আইকিউ ধরা হচ্ছে, অর্থাৎ তারা সব সাধারণের থেকে খুব ভালো, অর্থাৎ ভেরি সুপিরিয়র, তাদের মেন্টাল ক্যাপাসিটি অত্যন্ত ভালো। তাছাড়া 120 থেকে 130 যাদের রেঞ্জের মধ্যে যাদের আইকিউ পড়ছে তাদেরকে সুপিরিয়র বলা হয়, এবং 110 থেকে 119 এর মধ্যে যাদের আইকিউ পড়ছে তাদের হাই অ্যাভারেজ বলেও ধরা হয়। তাহলে অ্যাভারেজটা কত?
90 থেকে 109 এই রেঞ্জের মধ্যে যাদের আইকিউ পড়ছে তাদেরকে অ্যাভারেজ বলা হচ্ছে, এবং 80 থেকে 89 এই জায়গা বা এই রেঞ্জের মধ্যে তাদের আইকিউ পড়লে তাদেরকে লো অ্যাভারেজ, এবং 70 থেকে 79 এদেরকে বর্ডার লাইন বলা হচ্ছে, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে মেন্টালি রিটার্ডেড নয়, আবার তাদের লো অ্যাভারেজের থেকেও তাদের পারফরমেন্স বা তাদের একাডেমিক পারফরমেন্স হোক বা মেন্টাল এবিলিটি বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যাই হোক সমস্তই কিন্তু কম, অর্থাৎ তারা বর্ডার লাইন, অর্থাৎ তারা মেন্টালি রিটার্ডেড বা লো অ্যাভারেজের মাঝামাঝি অবস্থিত বলে তাদেরকে বর্ডার লাইন বলা হয়। এবং বিলো 70 যখন তাদের আইকিউ হয় বা এই রেঞ্জের নিচে যাদের আইকিউ পড়ে তাদেরকে মেন্টালি রিটার্ডেড অথবা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড বলা হয়। তো এই হচ্ছে, আর আরেকটা কথা বলে রাখি, ভেরি সুপিরিয়রকে আবার ইন্টেলেকচুয়ালি গিফটেডও বলা হয়। এটাই হচ্ছে ক্লাসিফিকেশন, যেটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের যে বিভিন্ন তাদের আইকিউ হিসেবে তাদেরকে কোন জায়গায় আমরা ফেলবো, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তালিকা। এর মাধ্যমে কিন্তু তার আইকিউ বিচার করা হয় বা তার বুদ্ধিটা মাপা হয়। এরপর আমরা আসব যে কিভাবে ইনফ্লুয়েন্স অফ নেচার অ্যান্ড নার্চার অন ইন্টেলিজেন্স, ঠিক তার পরের অংশ। এখানে বলবো যে আমরা কিভাবে একে অপরের এই যে বুদ্ধি যে পার্থক্য, অর্থাৎ আমাদের মানসিক বা মেন্টাল এবিলিটি, ক্রোনোলজিক্যাল এজ যেমন প্রত্যেকেরই সমানভাবে বাড়ে, কিন্তু মেন্টাল এবিলিটি কিন্তু একটা ডিফারেন্স বা পার্থক্য রয়ে গেছে। সেই পার্থক্যটার কি কি কারণের হিসেবে সেটা হতে পারে, এক হচ্ছে নেচার, আরেক হচ্ছে নার্চার, আরেক হচ্ছে কন্ট্রোভার্সি, ডিবেট এবং আরো ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর এখানে রয়েছে। তাহলে এই নেচার, নার্চার, কন্ট্রোভার্সি, ডিবেট এটা কিন্তু খুব সুন্দরভাবে বলা হয়েছে। যেমন আমরা প্রথমেই দেখি যে হেরিডিটি আর এনভায়রনমেন্ট, তার হেরিডিটারি কিছু ফ্যাক্টর অবশ্যই এই আইকিউ খুব একটা বড় জায়গা দেখে, এবং পারিপার্শ্বিক জগতে সেই বাচ্চাটি বা শিশুটি কোন জায়গায় বড় হচ্ছে বা কাদের সান্নিধ্যে বড় হচ্ছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। ফলে নেচার, নার্চার, কন্ট্রোভার্সি আর ডিবেট এই চারটেই কিন্তু আমাদের এই বুদ্ধির কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো রিসার্চাররা তারা এই ইন্ডিভিজুয়াল বা একে অপরের সঙ্গে যে এই পার্থক্য সেইগুলো যখন বুদ্ধি হিসেবে দেখেন, তখন তারা দেখেন যে অবশ্যই সেখানে কোনো জেনেটিক ফ্যাক্টর তো আছেই, জিনের জন্যও এই পার্থক্যটা হচ্ছে, অথবা এনভায়রনমেন্টাল কন্ডিশনেও কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর এই মেন্টাল এবিলিটিটা পার্থক্য বা চেঞ্জ করার জন্য। তাহলে আমরা প্রথমে দেখব যে এভিডেন্স ফর দ্য ইনফ্লুয়েন্স অফ নার্চার বা এই নেচার। নেচার হচ্ছে আমাদের নেচারের সাহায্যে আমরা কি করে এই বুদ্ধি আমাদের একে অপরের থেকে পার্থক্য বা আলাদা হতে পারে। বিভিন্ন রকম রিসার্চ হয়েছে। এই এক হচ্ছে হেরিডিটি কত বড় রোল করে, এই ইম্পর্টেন্ট রোল করে এই ইন্টেলিজেন্সের বুদ্ধি মাপার জন্য, সেটা দেখার বহু রকম রিসার্চ কাজ হয়েছে। টুইন স্টাডিজ হয়েছে, যেখানে যমজ বাচ্চাদের বিভিন্ন পরিস্থিতিতে তাদেরকে বড় করা হয়েছে আলাদা আলাদা ভাবে, এবং দেখা হয়েছে তাদের বুদ্ধি বা মেন্টাল এজটা কত, যদিও তাদের ক্রোনোলজিক্যাল এজ একেবারে সম্পূর্ণ এক বা সিমিলার। এই টুইন স্টাডিজ এর মধ্যে কিন্তু যে প্রথমত বলবো যে মনোজাইগটিক টুইন্স হয় বা ডাইজাইগটিক টুইন্স, এই দুটো ধরনের টুইন্স এর উপরেই কিন্তু এই টেস্ট নেওয়া হয়েছে এবং তাদের আইকিউ দেখা হয়েছে। এবং যারা মনোজাইগটিক বা যারা আইডেন্টিক্যাল টুইন্স হিসেবে যাদেরকে বলা হয়, মানে একে অপরের সঙ্গে একই রকম দেখতে, তাদের কিন্তু মোটামুটি তারা একই ফার্টিলাইজড ওভাম থেকে তাদের সৃষ্টি,
এবং তাদের কিন্তু জেনোটাইপস কিন্তু একেবারে এক। ঠিক উল্টো দিকে যদি আমি দেখি ডাইজাইগটিক বা ফ্রেটার্নাল টুইনস যাদেরকে বলা হয়, তারা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতে। ফলে তারা কিন্তু দুটো বা সেপারেট ওভামেট ফার্টিলাইজড থেকে তাদের জন্ম, এবং 50% তাদের এই জেনেটিক মেকআপ রয়েছে এবং 50% তারা ইউনিক, তাদের আলাদা আলাদা বা নির্দিষ্ট তাদের কিছু ব্যক্তিত্ব থাকে টুইনস এর মধ্যে। এবং বিভিন্ন রকমের রিসার্চ অ্যাক্টিভিটি বা রিসার্চ ওয়ার্ক হয়েছে এই নিয়ে, যেমন বোচার্ড এন্ড ম্যাকগুই তারা 1981-এ তারা এই স্টাডি করেছেন এবং করে দেখেছেন, কোরিলেশন বার করেছেন, এবং এই কোরিলেশনের মাধ্যমে যে আইকিউ বেরিয়েছে আইডেন্টিক্যাল টুইনসের সেটা হচ্ছে +0.86, এবং সেটা হচ্ছে আরেক যে এক হচ্ছে যে আইডেন্টিক্যাল টুইনস এর উপর নেওয়া হয়েছে, আরেক হচ্ছে ফ্র্যাটার্নিটি টুইনস এর উপর নেওয়া হয়েছে, তাদের হচ্ছে +0.60। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি রকম পার্থক্য রয়েছে। তাছাড়া +0.72 হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস, মোটামুটি যাদের যদি বড় হয় বিভিন্ন পরিবেশে তারা বড় হয়, তাদের কিন্তু অবশ্যই তাদের বুদ্ধির এই আইকিউ লেভেলটাও কিন্তু পার্থক্য হতে পারে। এই গেল যে টুইন স্টাডিজ। এরপর আসবো যে অ্যাডাপ্টেশন, বা প্রথমত আমি বলি যে রিলেশনশিপ বা ফ্যামিলি স্টাডিজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন না, তার ফ্যামিলির মধ্যে যে হেরিডিটির যে খুব বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আইকিউ, সেটা কিন্তু আমরা দেখব যে তার ফ্যামিলির মধ্যে কিরকম রেঞ্জের আইকিউ রয়েছে, অথবা তার পেরেন্টস এর কিরকম রিলেশনশিপ। সেই রিলেশনশিপ যদি খুব বেশি গাঢ় না হয়, তাহলে কিন্তু তার এফেক্ট অবশ্যই তার শিশুর মধ্যে গিয়ে পড়ে। তারপর আসছে যে মেটা অ্যানালিসিস করা হয়েছে এই রিসার্চ ফাইন্ডিংস এর উপরে, আইকিউ টেস্টের উপরে, এবং সেই রিসার্চ ফাইন্ডিংস এ বলা হয়েছে যে রিলেশনশিপ খুব গুরুত্বপূর্ণ জায়গা এই ফ্যামিলি স্টাডিজ এর উপরে, এবং তার কোরিলেশন দেখানো হয়েছে, মিন কোরিলেশন, যেখানে সিবলিংসরা মানে ভাই বোন একসাথে যদি বড় হয়, তাদের মিন কোরিলেশন হবে +0.47, এবং তাদের যদি আলাদা আলাদা ভাবে একই ভাই বোনকে আলাদা আলাদা ভাবে বা আলাদা আলাদা পরিস্থিতিতে তারা বড় হয়, তাদের কিন্তু +0.24 তাদের মিন কোরিলেশন হচ্ছে। এবং তাদের যদি পেরেন্ট চাইল্ড একসাথে বড় হয়, মানে বাবা মার সান্নিধ্যে শিশু যদি বড় হয়, তাহলে +0.42 মিন কোরিলেশন, এবং পেরেন্ট যদি আলাদা এবং শিশু আলাদাভাবে অন্য জায়গায় বড় হচ্ছে, তাহলে কিন্তু সেটা কমে গিয়ে তার মিন কোরিলেশন হচ্ছে +0.22। অথবা আমরা আরেকটা জায়গাও এখন খুব বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য বলা দরকার যে অ্যাডপ্টেড পেরেন্ট চাইল্ড যে রিলেশনশিপ, তাতে কিন্তু খুব কম যে মিন কোরিলেশন ধরা পড়ে, সেটা হচ্ছে +0.19। তাহলে এই হচ্ছে ফ্যামিলি স্টাডিজ এর কিছু ফলাফল, যেখানে আমরা রিলেশনশিপটা দেখতে পাচ্ছি যে একে অপরের সান্নিধ্যে যদি বড় হয়, তাহলে তাদের আইকিউ স্কোর বা কোরিলেশন বা মিন কোরিলেশন কিন্তু কিভাবে পরিবর্তন হচ্ছে। এরপর আসবো অ্যাডাপশন স্টাডিজ। কিছু অ্যাডাপশন স্টাডিজ হচ্ছে যে যেখানে হেরিডিটির কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, ফলে যেখানে অ্যাডপ্টেড চিলড্রেন তাদের কিন্তু যেহেতু বায়োলজিক্যাল যে সিমিলারিটিটা নেই, তাদের কিন্তু এই আইকিউটা পরিবর্তন হচ্ছে। তার মানে তারা বায়োলজিক্যাল পেরেন্টস নয়, সেই জন্য তাদের কিছু আইকিউ পরিবর্তন হচ্ছে, বা সেটা ভালো দিকেও হতে পারে অথবা খারাপ দিকেও হতে পারে। এর লং টার্ম স্টাডি কিছু রেজাল্ট দেখে তার কোরিলেশন হিসেবে বার করা হয়েছে যে বিভিন্ন রকমের এর রেজাল্ট আসে অ্যাডপ্টেড চাইল্ডের উপরে, এবং তাদের সঙ্গে তার পেরেন্টদের কিরকম ব্যবহার পরবর্তীকালে, সেটাও কিন্তু নির্ভর করে তার আইকিউ শেপের একটা খুব বড় জায়গা। তারপর আসছে হেরিটেবিলিটি।
হেরিটেবিলিটিতে বলবো যে তার নির্দিষ্ট কিছু স্পেসিফিক যে হেরিডিটির কিছু জায়গা রয়েছে সেগুলো কিন্তু বহন করে এই ইন্টেলিজেন্স বা বুদ্ধি, এবং পরের পর হিসেবে তারা জেনেটিক যে সমস্ত ফ্যাক্টর গুলো আমরা দেখি সেগুলো কিন্তু সম্পূর্ণ এই আইকিউ তে ধরা পড়ে, এবং এটা কিন্তু 35% হিসেবে চাইল্ড যখন শিশু যখন খুব ছোট থাকে তখন আমরা দেখতে পাই 35%, এবং পরবর্তীকালে যখন সে বড় হচ্ছে প্রাপ্তবয়স্ক হচ্ছে তখন সেটা 75%ও আমরা দেখতে পাই। তাহলে এই হেরিডিটারি ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। যখন ইন্টেলিজেন্সের দিকটা আমরা মাপার দিকটা দেখব তাহলে দেখতে পাচ্ছি 50% কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে হেরিটেবিলিটির উপরে। এরপর আসছে এভিডেন্স ফর দ্য ইনফ্লুয়েন্স অফ নার্চার। নার্চার অর্থাৎ যে আমরা টুইন স্টাডি দেখলাম, এভিডেন্স অফ ইনফ্লুয়েন্স অফ নেচার, হেরিটেবিলিটি স্টাডিজ দেখলাম, এরপর আসছে এভিডেন্স ফর দ্য ইনফ্লুয়েন্স অফ নার্চার। নার্চার অর্থাৎ কিভাবে শিশুটি বাচ্চাটি বড় হচ্ছে, তার বেড়ে ওঠার জন্য কি কি প্রয়োজন সেটা সম্পূর্ণ হচ্ছে কি হচ্ছে না। তাহলে হেরিডিটারি ফ্যাক্টর যেমন খুব গুরুত্বপূর্ণ সেরকম সে কিভাবে বড় হচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্টের যে ভেরিয়েবল গুলো কিভাবে তার জীবনে খুব গুরুত্বপূর্ণ জায়গায় একটি রোল প্লে করছে সেটা কিন্তু বুদ্ধি মাপার জায়গায় খুব গুরুত্বপূর্ণ। এর নানান রকম রিসার্চ ফাইন্ডিংস হয়েছে বা ফ্যামিলি স্টাডিজ হয়েছে যেখানে আমরা এনভায়রনমেন্টের কিছু নির্দিষ্ট কিছু ফ্যাক্টরকে আমরা বা পার্সপেক্টিভকে আমরা দেখেছি, এবং আমরা আবার যদি টুইন স্টাডিজ বা অ্যাডপশন স্টাডিজ দেখব তাহলে দেখব যে আইকিউ টা কিভাবে পরিবর্তন হচ্ছে। যেমন যদি তার বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আলাদা আলাদা পরিস্থিতির মধ্যে সে যদি বড় হয় তাহলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ 0.72 তার কোরিলেশন, এবং সেই টুইনস যদি একই বাড়ির মধ্যে বড় হচ্ছে একই সঙ্গে বা একই পেরেন্টের মাধ্যমে তারা সমানভাবে লালিত পালিত হচ্ছে তাহলে কিন্তু সেটা দেখা যায় বেড়ে সেটা 0.86 হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখছি যে তার বেড়ে ওঠা বা তার হোম অথবা তার কিভাবে সে বড় হচ্ছে বা কোন পরিবেশে সে বড় হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে দেখবো দ্য ফ্লাইন এফেক্ট। এই ফ্লাইন এফেক্ট হচ্ছে 1987 এ একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যে কতটা ইনফ্লুয়েন্স হতে পারে হিউম্যান ইন্টেলিজেন্সের উপরে সেটা দেখা হয়েছিল বাই ফ্লাইন, এবং সেটা 1987 এ হয়েছিল, এবং এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের অ্যাভারেজ পারফরম্যান্সটা কিভাবে এই আইকিউর একটু চেঞ্জের উপরে নির্ভর করে। এবং ওয়েস্টার্ন কান্ট্রিজে যে আমাদের রিসেন্ট ডিকেডসে কি আইকিউ অ্যাভারেজ রয়েছে সেটাও কিন্তু আমরা সহজে দেখতে পাই, এবং এই ট্রেন্ড বা এই পদ্ধতি বা রেফারেন্সের নাম হিসেবে আমরা বলি যে ফ্লাইন এফেক্ট। এনার নাম অনুসারে এটাকে ফ্লাইন এফেক্ট বলা হয়। আর এটা হচ্ছে যে এমন একটি আইকিউ যেটাকে আমরা ওভার এই জেনারেশনের মাধ্যমে যখন এটাকে প্রকাশ করছি তখন বলে থাকি সেকুলার রাইজ ইন আইকিউ স্কোর। এটাকে আমরা বলে থাকি সেকুলার রাইজ ইন আইকিউ স্কোর, যেখানে একটু যদি ব্যবহারিক দিকটা আমরা দেখি সেটা যদি একটু ইনক্রিজ করানো হয় তাহলে কিন্তু জেনেটিক ফ্যাক্টরটা যেরকম ইম্পর্টেন্ট সেরকম কিন্তু হেরিডিটারি এবং দ্য এনভায়রনমেন্ট এবং দ্য নার্চারের জায়গাটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তাহলে এই ফ্লাইন এফেক্ট কিভাবে এই এভিডেন্স হচ্ছে যে ইনফ্লুয়েন্স অফ নার্চারটা আমরা দেখতে পেলাম। এক হচ্ছে টুইনস এর উপরে কিভাবে সে কোন সিচুয়েশনে বা পরবর্তী যদি আলাদা আলাদা বিভিন্ন জায়গায় তারা বড় হয় তাদের কিন্তু আইকিউ বা মেন্টাল এবিলিটিও কিন্তু পার্থক্য দেখা যায়। এরপর আসছে এনভায়রনমেন্টাল ডেপ্রিভেশন অ্যান্ড এনরিচমেন্ট। এবার সে যদি এমন একটা পারিপার্শ্বিক জায়গায় বড় হচ্ছে যেখানে তার এনভায়রনমেন্টে তার সাধারণ
খাদ্য বা সাধারণ যার চাহিদাগুলো যদি পূরণ না হয় সঠিকভাবে, তখন অবশ্যই তার কিছু রকম ঘাটতি তৈরি হবে। সেই ঘাটতি মেন্টাল বা সাইকোলজিক্যাল হতে পারে, এবং সেটা যদি এনরিচমেন্ট হয় বা সেই ঘাটতিগুলো সম্পূর্ণভাবে পূরণ হয়, তাহলে অবশ্যই সেগুলো কিন্তু এই ইন্টেলিজেন্সের জায়গায় খুব বড় একটা দাগ কাটবে। তো এটা আরেকটা বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্সেসও খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা এই এভিডেন্স ফর ইনফ্লুয়েন্স অফ নার্চারে দেখব। তো আজকে এই বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্স পর্যন্তই আমাদের রইল। আমরা পরের দিন আবার এটা অ্যাপ্রোচেস টু ইন্টেলিজেন্স থেকে পরবর্তী জায়গা থেকে শুরু করব, যেখানে প্রথম জায়গা হচ্ছে সাইকোমেট্রিক অ্যাপ্রোচ বা কগনিটিভ অ্যাপ্রোচ, যেখানে ক্যাটল বা রেমন্ড ক্যাটল কথা আমরা পড়ব।